আমি 9 জন প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ করেছি পার্লামেন্ট, কিন্তু নরেন্দ্র মোদীর মতো এত গাদ্দার, এত জোচ্চোর, এত মিথ্যেবাদী, এত নীচ প্রধানমন্ত্রী আমি ভারতবর্ষে কখনো দেখিনি। সমস্ত ক্ষেত্রে মানুষের অধিকারকে খর্ব করো, গণতন্ত্রকে ধ্বংস করো, প্রতিশ্রুতি দাও, পালন করার দরকার নেই, জুমলাবাজি করো, আর তারপরে যে আমাদের যে ঐতিহ্য তাকে বরবাদ করে দাও। এই হচ্ছে তার নীতি। সেই নীতির ভিত্তিতে দাঁড়িয়েই আজ আমাদের দেশের তারা শাসন ক্ষমতায় এসছে। অনেকগুলো রাজ্য তারা দখল করেছে, পশ্চিমবাংলা তারা দখল করতে চায়। আজকে ভারতবর্ষের এই যে অসভ্য বর্বর একটা পদ্ধতি নেওয়া হচ্ছে ক্ষমতা দখল করার জন্যে, আমরা বামপন্থীরা আমরা তার ঘোর বিরোধী। আমরা চাই আমাদের দেশের মানুষ, সংবিধান বলেছে যে ভারতবর্ষের মাটিতে যে জন্মাবে সেই হবে ভারতের নাগরিক, কেউ বদলাতে পারবে না, এটা সংবিধান। তারাই হবে ভবিষ্যতের নাগরিক, তারাই ভোট দিয়ে সরকার নির্বাচন করবে। কিন্তু আজকে বিজেপির সরকার আমাদের সেই অধিকারকে খর্ব করার চেষ্টা করছে। আজকে ভারতবর্ষে জন্মগ্রহণ করলেই নাগরিক না, আজকে নাগরিক আইন তৈরি করা হয়েছে। সেই নাগরিক আইনের মধ্য দিয়ে একটা বড় অংশের মানুষকে নাগরিকতা থেকে বঞ্চিত করার একটা ষড়যন্ত্র হয়েছে। আমরা বামপন্থীরা সেই আইনের বিরোধিতা করেছি, কিন্তু ওই মোদি শাহের সরকার সেই বর্বর আইনকে পাশ করেছে। তারা বলেছে যে নাগরিক তারা ঠিক করবে, এবং বিশেষ করে তাদের লক্ষ্য হচ্ছে সমস্ত ধর্মের লোককে নাগরিকতা দেওয়া হবে, কিন্তু মুসলমানদের নাগরিকতা সংকুচিত করা হবে। এ আইন এ আমাদের দেশের সংবিধানের বিরোধী, আমাদের ঐক্যের বিরোধী, আমাদের দেশের অগ্রগতির বিরোধী। কিন্তু বিজেপি আরএসএসের কাছে এই ঐক্যের কোনো দাম নেই। আজকে বিজেপি ক্ষমতায় আছে, নরেন্দ্র মোদী ভারতবর্ষ শাসন করছে। এই নরেন্দ্র মোদী আপনারা দেখেছেন এই 15 বছরে তার কার্যকলাপ, কারণ তিনি সারাদিন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত মিথ্যে ছাড়া সত্যি কথা বলেন। কারণ পশ্চিমবাংলার মানুষ সচেতন, পশ্চিমবাংলার মানুষ প্রশ্ন করতে জানে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে, আন্দোলন করে। তাই পশ্চিমবাংলাকে খতম করতে না পারলে এই মোদী সরকারের লক্ষ্য পূরণ হবে না। কারণ মোদী সরকার যে সরকার তৈরি করেছে সেই সরকারকে আমরা বলছি এটা হচ্ছে নিও ফ্যাসিস্ট, নতুন ধরনের ফ্যাসিস্ট সরকার, এবং এটা হচ্ছে আদানি আম্বানির যে কর্পোরেট হাউস তাদের সরকার। এটা কর্পোরেট কমিউনাল একটা সরকার দিল্লিতে হয়েছে, যা ভারতবর্ষের ইতিহাসে আগে কখনো ছিল না। আমাদের সংবিধানে যে ধর্মনিরপেক্ষ চরিত্র সেকুলার, সেই সেকুলার চরিত্রকে ধ্বংস করে দিতে চায়। মানুষকে মিলিতভাবে রাখতে দেবে না, মানুষকে ঐক্যকে ধর্মের নামে, জাতির নামে, ভাষার নামে লড়িয়ে দেবে, মানুষকে বিভক্ত করবে। এটাই হচ্ছে বিজেপির লক্ষ্য। সেই লক্ষ্যকে সামনে রেখেই তারা দেশ শাসন করতে চাইছে। এবং সেই সঙ্গে সঙ্গে দেখছেন আপনারা যে প্রতিশ্রুতি শুধু বন্যা বইয়ে দিচ্ছে। মোদি যখন প্রধানমন্ত্রী হন তার আগে 300-র বেশি পাবলিক মিটিংয়ে, জনসভায় তিনি কথা দিয়েছিলেন, আমি যদি প্রধানমন্ত্রী হই তাহলে আমাদের দেশের কৃষকের পাশে দাঁড়াবো। বলেছিল কৃষকের, কিন্তু আমরা দীর্ঘদিন ধরে কৃষক আন্দোলন করি ভারতবর্ষে। সেই আন্দোলনের জোরে একটা কমিশন হয়েছিল, স্বামীনাথন কমিশন। সেই স্বামীনাথন কমিশন বলেছিল কৃষক মরছে, প্রায় 5 লাখ কৃষক আত্মহত্যা করেছে। আজও প্রতিদিন 32 জন করে কৃষক ভারতে আত্মহত্যা করে। কেন আত্মহত্যা করছে? কারণ সে ফসলের দাম পাচ্ছে না, উৎপাদনের খরচা বাড়ছে, অথচ বাজারে যখন ফসল বিক্রি করতে যাচ্ছে সে অর্ধেক দামে বিক্রি করতে বাধ্য হচ্ছে। ফোড়েরা, দালালরা, কর্পোরেট বড় বড় লোকেরা সেই সস্তায় সেই জিনিস তারা কিনে নিয়ে কৃষককে ঠকাচ্ছে। কৃষকের কোনো সুযোগ সুবিধা নেই। মোদি বলেছিল যে খরচার 1.5 গুণ দাম দেবে, কিন্তু মোদি ক্ষমতায় আসার পর 3 মাস হয়ে গেল যখন দেয়নি, আমরা সুপ্রিম কোর্টে গেলাম। সুপ্রিম কোর্টে গিয়ে মোদি নির্লজ্জের মতন, বেহায়ের মতন লিখিতভাবে জানালো এটা দেওয়া সম্ভব নয়। তাহলে কেন বলেছিলে মিথ্যে কথা? আমরা সবাই জানি ও জুমলাবাজ। জুমলা মানে শুধু কথার কথা, যার কোনো দাম নেই। আজকে সেই জন্যে আজ পর্যন্ত ফসলের 1.5 গুণ দাম পেলাম না। বলেছিল আমরা
আমরা বলেছিলাম একবার সমস্ত কৃষকের ঋণ মকুব করো। আমাদের দেশের বড় লোকের ঋণ দেনা প্রতি বাজেটে 8 লক্ষ 9 লক্ষ কোটি টাকা মকুব করে দেওয়া হচ্ছে। যারা লুট করছে দেশকে তাদের মকুব করা হচ্ছে। যে আমাদের কৃষক যারা মানুষকে খাওয়ায়, 18 ঘন্টা খাট করে কাজ করে এত অসুবিধার মধ্যেও দেশবাসীকে বাঁচিয়ে রাখে, তাদের জন্য কোনো ঋণ মকুব হবে না। এই হচ্ছে মোদী সরকারের নীতি। আমরা সেই জন্য তারই বিরুদ্ধে আমরা কৃষকরা আন্দোলন করছি গোটা ভারতবর্ষ। সেই জন্য ফসলের দাম, ঋণ মুক্তি, বিজলির দাম, বিদ্যুতের দাম বাড়ছে, তাকে কমানো, সার ছাড়া সস্তায় সার সময় মতো সরবরাহ করা, সেচের ব্যবস্থা করা, এই সব দাবি নিয়ে যখন আমরা আন্দোলন করছি, নরেন্দ্র মোদী তখন আমাদের আন্দোলনের উপর আঘাত করতে চেয়েছিল। জানেন আপনারা, আমরা তখন বলেছিলাম আমাদের দাবি না মানলে আমরা দিল্লি অভিযান করব। লক্ষ লক্ষ কৃষক, জানেন আপনারা 1920 সালে 2020 সালে আমরা ডাক দিয়েছিলাম দিল্লি চলো 26শে নভেম্বর। লক্ষ লক্ষ কৃষক ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে যাত্রা করেছিল। 5টা রাজপথ ধরে আমরা চললাম, কিন্তু নরেন্দ্র মোদী বলল ঢুকতে দেব না। আমরা বললাম মোদী, ভারত তোমার বাপের না, ভারত কৃষকের, কৃষককে তুমি রুখতে পারবে না, আমরা যাবই। আমরা যখন চারিদিক থেকে আসতে শুরু করলাম কৃষকরা, তখন কি করলো, আমাদের রাস্তা কেটে দিল, হাইওয়েকে 3 ফুট গর্ত করে কেটে দেওয়া হলো, যাতে আমাদের ট্রাক্টর গাড়ি আসতে না পারে। কৃষকরা হেঁটে এলো, ভাবতে পারবে না, প্রায় 3 লক্ষাধিক কৃষক, অর্ধেকের বেশি মহিলা, 5টা রাস্তা ধরে দিল্লির মুখে পৌঁছে গেল। তখন সরকার কি করলো, দিল্লির রাস্তার মুখে উঁচু সিমেন্টের দেওয়াল তুলে দিল, যাতে আমরা ঢুকতে না পারি। দিল্লিকে দেওয়াল দিয়ে ঢেকে দিল, যাতে কৃষকরা আসতে না পারে, যেন কৃষকরা দেশের দুশ্মন। উনি বললেন কৃষকরা হচ্ছে পাকিস্তানের দালাল, কৃষকরা হচ্ছে চীনের দালাল। আমরা বলছি যারা দেশকে খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রেখেছে তারা দালাল, আর তুমি দেশকে বিক্রি করছো, তুমি দেশপ্রেমিক। সেই জন্য আমরা বলেছিলাম, আমরা যেখানে আটকে দেবে বসে গেছিলাম, আমরা সেই জায়গায় বসে গেছিলাম। আপনারা শুনেছেন ইতিহাস, 500 সংগঠন আমরা একসঙ্গে হয়েছে। পৃথিবীর ইতিহাসে 5টা সংগঠন একসঙ্গে চলতে পারে না। আমরা 500 সংগঠনকে এক জায়গায় করে সংযুক্ত কিষাণ মোর্চা গঠন করে আন্দোলনকে চালিয়ে গেলাম। এখনও 384 দিন আমরা দিল্লি ঘিরে বসেছিলাম। পৃথিবীর ইতিহাসে, ভারতবর্ষের ইতিহাসে এত দীর্ঘ আন্দোলন হয়নি। নরেন্দ্র মোদী যে 3টে কালো আইন এনেছিল, যাতে কৃষকের সর্বনাশ করার জন্যে, কৃষকের জমি কেড়ে নেওয়ার জন্যে, কৃষককে তার জমিতে গোলাম বানাবার জন্যে, রাসায়ন ব্যবস্থা তুলে দেওয়ার জন্যে, আমরা সেই তেল কালা কানুনের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলাম। আমরা বললাম এই 3 কালা কানুন না তুললে আমরা নরেন্দ্র মোদীর কথায় আমরা উঠব না। 384 দিন বসেছিলাম, 751 জন আমাদের সাথী সেই আন্দোলনে শহীদ হলো। কিন্তু নরেন্দ্র মোদী যখন শেষ পর্যন্ত কোনো চেষ্টা করে পারল না, তখন 384 দিন বাদ দুনিয়ার কাছে ক্ষমা চাইলো, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, আমি 3টে কালা কানুন তুলে নিলাম। শুনেছেন কখনো পার্লামেন্টে আইন পাস হবার পর তাকে বাধ্য করা যায়? 56 ইঞ্চি ছাতিকে কৃষকরা টেনে মাটিতে শুইয়ে তার বুকে দাঁড়িয়ে মোদীকে পরাজিত করেছিল। ভারতবর্ষের ইতিহাসে নরেন্দ্র মোদী প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছিল কৃষকের সামনে। বোঝে না কৃষক কী জিনিস, যারা দেশকে বাঁচিয়ে রাখে, উৎপাদন করে, 18 ঘন্টা কাজ করে, তারা লড়াই করলে পরে সেই লড়াইকে তুমি ঠেকাতে পারবে না। শেষ পর্যন্ত সেই কালা কানুন বাতিল হয়েছিল। কিন্তু নরেন্দ্র মোদী আমাদের লিখে দিল যে বাকি দাবি তোমাদের সঙ্গে বসে ঠিক করব, ফসলের দাম 1.5 গুণ বসে ঠিক করব, তারপরে ঠিক করব যে লোন মকুব করা একবার আমরা আলোচনা করব, বিদ্যুতের দাম কমাবার চেষ্টা করব। আমাদের লিখিতে দিয়েছিলেন, সেই লিখিত চিঠি আমাদের কাছে রয়েছে। 5 বছর হয়ে গেল, আজও মিটিংয়ে ডাকা হয়নি। ভাবতে পারেন, আমরা সভ্য সরকার ভেবেছিলাম, এটা সভ্য সরকার লিখিতভাবে দিয়েছে, কথা নিশ্চয়ই রাখবে। কিন্তু এত বর্বর সরকার, এত অসভ্য সরকার, এত গাদ্দার সরকার যে লিখে দেওয়ার পরেও 5 বছর হয়ে গেল কৃষকের সঙ্গে মিটিং করেনি, কৃষকের দাবি আজও মানেনি। তাই কৃষকরা সেই আন্দোলনকে, আমরা বলেছি এই আন্দোলনকে চালিয়ে যেতে হবে। লক্ষ লক্ষ কৃষককে গ্রামে গ্রামে আমরা সংগঠিত করছি কৃষক সভার পক্ষ থেকে, এবং চেষ্টা করছি নরেন্দ্র মোদী যাতে এইভাবে অন্যায় করেছে
কৃষকের সঙ্গে বেইমানি করেছে, সেই অন্যায় আমরা রুখতে পারি। আমাদের দেশে কৃষকের জমি কেড়ে নেওয়া হচ্ছে। আমরা বামফ্রন্ট যে জমি বিলি করেছিলাম গরিব কৃষকের কাছে, সেই সমস্ত জমিগুলো গুন্ডারা নিচ্ছে। তাই একদিকে নরেন্দ্র মোদী গোটা ভারতবর্ষকে লুট করছে, আমাদের শ্রমিকদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। আমরা অনেক লড়াই করে শ্রমিকদের জন্য 44টা আইন তৈরি করেছিলাম, বোনাসের আইন, মাইনের আইন, ছুটির আইন, সমস্ত 44টা আইন। নরেন্দ্র মোদী এসে কী করলো, সেই 44টা আইন বাতিল করে দিল, দিয়ে 4টে লেবার কোড করেছে। আসলে এগুলো লেবার কোড না, কোম্পানি কোড। এতে লেবারদের কোনো সুবিধা নেই, কোম্পানিদের সুযোগ দেওয়া হচ্ছে। অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে না, আপনার চাকরি নিস্থায়িত থাকবে না, আপনাকে পার্মানেন্ট করা হবে না, টেম্পোরারি রাখা হবে। আপনার এই আইন করা হয়েছে। 12 ঘন্টা কাজ করতে হবে, আমরা লড়াই করে 8 ঘন্টা আদায় করেছিলাম, 12 ঘন্টা পর্যন্ত কাজ করতে হবে, এই আইনে আছে। তাহলে এইভাবে একটার পর একটা কালা কানুন ওই কোডের মধ্যে দিয়ে যুক্ত করা হয়েছে। আমরা কৃষকরা, শ্রমিকরা মিলিতভাবে ভারত বন্ধ করেছি, লক্ষ লক্ষ লোক। আমরা বলেছি এই কোড বাতিল করো, এই কোড আমরা চলতে দেবো না। মোদী সরকার সেই কোড চালু করার চেষ্টা করছে। পশ্চিমবাংলায় মমতা সরকারও কৃষকের সঙ্গে সঙ্গে শ্রমিকেরও দুশ্মন, সে শ্রমিকের বিরুদ্ধে এই কালা কানুন চালু করার প্রস্তুতি নিচ্ছে। এর বিরুদ্ধেই তো আমাদের লড়াই। আমরা শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ। আমরা ক্ষেত মজুরদের জন্যে আইন পাস করেছিলাম। ক্ষেত মজুররা কাজ পায় না গ্রামে গঞ্জে। আমরা তখন কৃষক সভা বলেছিলাম ওদের কিছুদিনের কাজ দাও। আমরা আইন পাস করেছিলাম 2013 সালে। অন্তত 100 দিনের কাজ অন্তত একটা চালু করেছিলাম আমরা। সেই আইন যখন চালু হলো, কেন্দ্র সরকার টাকা দিত, গ্রামে যে বেকার সে টাকা নিয়ে কাজ করত। কিন্তু আস্তে আস্তে কেন্দ্রে বিজেপি সরকার এসে সেই 100 দিনের কাজের বরবাদ করে দিয়েছে, কেন্দ্র থেকে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে, এবং সে শেষ পর্যন্ত 100 দিনের কাজের আইনটাই বাতিল করে দিয়েছে। এখন রামজি বলে একটা আইন বানিয়েছে, রামজির নামে। গান্ধীজির নামে আইন ছিল, তাকে বাতিল করে দিয়ে রামজির নামে আইন করেছে। এই আইনে বলছে 200 দিন কাজ দেবে। এত বড় মিথ্যে কথা, কোনো দিন যে কথা রাখেনে সে কারবে। আপনাদের তো বলেছিল প্রত্যেককে 15 লাখ টাকা দেব, যদি কাউকে দিয়ে থাকে আমি আপনাদের কাছে ক্ষমা স্বীকার চাই। একজনকে দিয়েছে 15 লাখ টাকা। উনি বলেছিলেন প্রতি বছরে 2 লাখ করে বেকার, 2 কোটি বেকারের চাকরি দেবো। 15 বছরে 30 কোটি বেকারের চাকরি হওয়ার কথা, 30,000-এরও হয়নি। আমি মিথ্যে কথা বলছি? আপনারা দেখতে পাচ্ছেন না, গোটা দেশে বেকারি ছেয়ে গেছে। তারপরে বলেছিল যে আমি হচ্ছে গিয়ে কৃষকের আয় 2022 সালে দ্বিগুণ করে দেব। কি হলো? আজকে দেখছি কৃষকের আয় কমতে কমতে মাথা পিছু কৃষকের আয় দাঁড়িয়েছে 27 টাকা। সারা জীবন খেটে তার পরিবারকে বাঁচাতে পারছে না। তাই এই হচ্ছে কৃষকদের প্রতি মোদী সরকারের বিশ্বাসঘাতকতা। এই সব অন্যায়ের বিরুদ্ধে শ্রমিক, কৃষক, ক্ষেত মজুর আমরা ঐক্যবদ্ধভাবে আমরা লড়াই করতে চাই। মধ্যবিত্তদের আমরা ঐক্যবদ্ধ করতে চাই, কারণ মধ্যবিত্তরা বিপন্ন। আমাদের দেশে 238টা সরকারি অফিস হয়েছিল, পাবলিক সেক্টর, রেলের কারখানা, লোহার কারখানা, অ্যালুমিনিয়ামের কারখানা, 238টার মতো। মোদী সরকার এসে কী করলো? সেই কারখানাগুলো বিক্রি করে দিচ্ছে। আমরা তৈরি করেছিলাম, কোটি কোটি লোক চাকরি করত, মোদী এসে সেই কারখানা বিক্রি করা শুরু করলো। এবছরও বলেছে বিক্রি করে 14 লক্ষ টাকা তুলবে। অর্থাৎ ওর বাবার সম্পত্তি নাকি? আমাদের জনগণের টাকায় তৈরি কারখানাও বিক্রি করে দিচ্ছে একটার পর একটা। 2 জন গুজরাটি বিক্রি করছে, একটা মোদী, একটা অমিত শাহ, 2 জন বিক্রি করছে। আর 2 জন কিনছে, একটা আদানি আর আম্বানি। 2 জন গুজরাটি বেচছে আর 2 জন গুজরাটি কিনছে, গোটা দেশ থেকে সর্বনাশ করে দিচ্ছে। এটাই হচ্ছে গিয়ে আমাদের